আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব রাশিয়ার ভেতরে হামলায় মার্কিন রকেট ব্যবহারের অনুমতি পেয়েছে ইউক্রেন। জানিয়ে দেব সিরীয় শরণার্থীদের আশ্রয় দেওয়া বন্ধ করলে ইউরোপের কয়েকটি দেশ। এছাড়া রয়েছে বিশ্ববাজারে আরও একবার কমল জ্বালানি তেলের দাম। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার ভেতরে হামলায় মার্কিন রকেট ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন। মার্কিন ATACMS রকেট যখন ইউক্রেনের হাতে, তখন শর্ত ছিল রাশিয়ার ভেতরে হামলায় এই রকেট ব্যবহার করা যাবে না। তবে সেই শর্ত এখন শিথিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নিজস্ব সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার ভেতরে এই রকেট হামলার অনুমতি দিয়েছে, তবে হোয়াইট হাউস এখনও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন দায়িত্ব নেওয়ার আগেই তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন, জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তিনি। এর আগে এই খবর সামনে এসেছে যাতে যুদ্ধের তীব্রতা অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক মাস ধরে ভ্লাদিমির জেলেনস্কি ATACMS ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন, যাতে করে কিয়েভ তার নিজস্ব সীমানার বাইরে হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। সেই কাঙ্ক্ষিত অনুমতি পেয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেছেন, এই ধরনের জিনিস ঘোষণা দিয়ে হয় না, ক্ষেপণাস্ত্র তার নিজের ভাষায় কথা বলবে। উল্লেখ্য, ATACMS রকেট ৩০৬ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এদিকে রাশিয়া সেনা ইউক্রেনের উত্তর পশ্চিমের শহর কুপিয়ানস্ক আবারও দখল করতে চাইছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া সেনা কুপিয়ানস্কে ঢোকার চেষ্টা করছে বলে রিপোর্টে বলা হয়েছে। ইউক্রেন জানিয়েছে ৪ বার রাশিয়া সেনা এই শহরে ঢোকার চেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্রের রিপোর্ট অনুসারে রাশিয়া সেনা কুপিয়ানস্কের দক্ষিণে অসলিক নদীর পর্যন্ত পৌঁছে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া এই শহরটি দখল করে নেয়, পরে ইউক্রেনের সেনা আবারও তা দখল করে নেয়। এদিকে সিরিয়া শরণার্থীদের আশ্রয় দেওয়া বন্ধ করল ইউরোপের কয়েকটি দেশ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ সিরীয় নাগরিকদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া স্থগিত রেখেছে। এসব দেশের মধ্যে জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, গ্রিস অন্যতম। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2011 সাল থেকে 1,40,00,000-এরও বেশি সিরীয় নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ত্যাগ করছেন। জার্মানি মধ্যপ্রাচ্যের বাইরে সবচেয়ে বড় সিরীয় প্রবাসী সম্প্রদায়ের আবাসস্থল। দেশটিতে প্রায় 10 লাখ সিরীয় নাগরিক বসবাস করছেন, যার মধ্যে প্রায় 7 লাখ শরণার্থী হিসেবে শ্রেণীভুক্ত। বাশার আল আসাদ সরকারের পতনের পর জার্মানি সিরিয়ান শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্য, ফ্রান্স ও গ্রিস জানিয়েছে যে তারা আপাতত সিরিয়ানদের আশ্রয় দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখবে। জার্মানির অভিবাসন শরণার্থী বিষয়ক ফেডারেল অফিস সিরীয়দের সব মুলতবি আবেদন স্থগিত রেখেছে। কর্মকর্তারা বলেছেন, সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি এতটাই অনিশ্চিত যে দেশটি নিরাপদ কিনা তা এখন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বর্তমানে জার্মানিতে 47,270 জন সিরীয় নাগরিক তাদের আশ্রয়ের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তবে যাদের এরই মধ্যে আশ্রয়ের আবেদন মঞ্জুর হয়েছে তারা এই প্রক্রিয়ার বাইরে রয়েছেন। অস্ট্রিয়ার তত্ত্বাবধায়ক সরকার সব সিরীয় নাগরিকের আশ্রয় প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। তাদের দাবি, সিরিয়ার পরিস্থিতি যথেষ্ট বদলেছে। অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার, যিনি অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, অস্ট্রিয়ার আশ্রয় নেওয়া যেসব সিরিয়ান নাগরিক নিজ দেশে ফিরে যেতে চায় তাদের আমরা সহায়তা করব। সিরিয়ার নিরাপত্তার পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে তাদের নির্বাসন প্রক্রিয়া পুনরায় শুরু করা সম্ভব হয়। বর্তমানে অস্ট্রিয়ায় প্রায় 95,000 সিরীয় নাগরিক বসবাস করছেন। তাদের মধ্যে অনেকটাই 2015 ও 16 সালের শরণার্থী সংকটের সময় দেশটিতে এসেছেন। এই শরণার্থীদের প্রতি জনসাধারণের বিরূপ মন্তব্যের মনোভাবে অস্ট্রিয়ার ডানপন্থী ও রক্ষণশীল দলগুলোর প্রতি সমর্থন বাড়িয়েছেন। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন কুপার বলেছেন, যুক্তরাজ্য সিরিয়া থেকে আসা আশ্রয়ের আবেদনগুলোর সিদ্ধান্ত প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছেন, কারণ হোম অফিস দেশটির বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছেন।
কুপার বলেছেন, আসাদ শাসনের পতনের পর দেশটির পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তিত হচ্ছে। কিছু মানুষ এরই মধ্যে সিরিয়ায় ফিরে যাচ্ছেন। 2011 থেকে 2021 সালের মধ্যে যুক্তরাজ্যে 30,000-এরও বেশি সিরিয়ান নাগরিককে আশ্রয় প্রদান করা হয়েছে। এদের বেশিরভাগকেই মানবিক প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হয়, যারা তুরস্ক ও লেবাননের মতো দেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন। 2019 সালের হিসাব অনুযায়ী যুক্তরাজ্যে প্রায় 47,000 সিরিয়ান নাগরিক বসবাস করতেন, তবে বর্তমানে এই সংখ্যা কমে প্রায় 5,000 হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মানির মতো ফ্রান্স অনুরূপ এই নীতিমালা প্রণয়নের কাজ করছে এবং দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে লেবানন ও জর্দানে আশ্রয় নেওয়া হাজারো সিরীয় নাগরিক নিজ দেশে ফিরে যাচ্ছেন, তবে লেবাননের সীমান্তে যাতায়াত উভয় দিকেই চলছে। লেবাননে 10 লাখেরও বেশি সিরীয় শরণার্থী রয়েছে, তবে দেশটি তাদের প্রবেশ নিয়ম কঠোর করছে। বিবিসির এক প্রতিবেদক জানিয়েছে, লেবানন প্রবেশ করতে চাওয়া সিরীয়দের সংখ্যা বেড়েছে, যা সামরিক বাহিনীর নিরাপত্তা বাড়ানোর কারণ হয়েছে। তিনি বলেছেন, অনেক দেশে অস্থিতিশীলতা এবং অপরাধ বৃদ্ধির আশঙ্কা করছেন, তবে তাদের আশ্বস্ত করা হয়েছে যে এমন কিছুই হবে না। এদিকে বিশ্ববাজারে আরও একবার কমল জ্বালানি তেলের দাম। চীনের চাহিদা কমায় মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাসের গতিতে উদ্বিগ্নতার কারণে বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের দাম 2%-এরও বেশি কমেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.52 বা 2.09% কমে $71.0 দাঁড়িয়েছে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স শুক্রবার দেখিয়েছে, অক্টোবরে চীনের তেল শোধনাগারগুলোতে গত এক বছরের তুলনায় 4.6% কম অপরিশোধিত তেল প্রক্রিয়া করছে। দেশটির তেল শোধনাগারগুলো উৎপাদন গত মাসে অনেক কমে গেছে, যা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত আমদানিকারকদের উদ্বিগ্ন করে তুলছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি $1.68 বা 2.45% কমে $67.0 দাঁড়িয়েছে। অক্টোবরে চীনের তেল শোধনাগারগুলো এক বছর আগের তুলনায় 4.6% কম প্রক্রিয়াকরণ হয়েছে, কারণ প্লান্ট বন্ধ হয়ে গেছে এবং ছোট স্বাধীন শোধনাগারগুলোতে অপারেটিং হার হ্রাস পেয়েছে। তাছাড়া গত মাসে চীনের কারখানায় উৎপাদন প্রবৃদ্ধি ধীর হয়েছে, পাশাপাশি সমস্যা কাটেনি প্রপার্টি সেক্টরেও। এদিকে ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার নতুন প্রশাসনের আমলে ইউক্রেন খুব বেশি সহায়তা পাবে না। তার আমলে দেশটি বাইডেন প্রশাসনের তুলনায় অনেক কম সহায়তা পাবে। এ সময় তিনি ইউরোপের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া তুলনামূলক কম সামরিক সহায়তার বিষয়টি তুলে ধরেন। রোববার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে এক বিশেষ সাক্ষাৎকারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন সম্ভবত কম সামরিক সাহায্য পাবে। তিনি বলেছেন, আমরা $350 বিলিয়ন জন্য দায়বদ্ধ, আর ইউরোপ $100 বিলিয়ন। কেন ইউরোপ আমাদের থেকে সমান ভূমিকা রাখছে না কেন? ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির জন্য দেওয়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্রসঙ্গে ট্রাম্প উল্লেখিত মন্তব্য করেছেন। এই সময় তিনি ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোকে আরও বেশি সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটা বিষয় হওয়া উচিত, আর তা হলো ইউরোপ সমতা আনবে। এদিকে শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের জন্য $988 মিলিয়ন নতুন অস্ত্র সরঞ্জাম সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন, যা ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর চলমান সংঘাত মোকাবেলায় সাহায্য করবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মোট $62 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে। জুন মাসে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সবচেয়ে বড় বিক্রয় কুশলী বা সেলসম্যান বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভবত এমন একজন রাজনীতিবিদ, পৃথিবীর ইতিহাসে জীবিতদের মধ্যে সবচেয়ে সেরা সেলসম্যান। তার এই মন্তব্য ইঙ্গিত করে ইউক্রেনের প্রকৃত চাহিদার পরিবর্তে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা প্যাকেজ লাখ লাখ ডলার অনুমোদনের ক্ষেত্রে জেলেনস্কির কূটনৈতিক দক্ষতারই মূল ভূমিকা রেখেছে। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের যেমন অবস্থান ছিল, এবারও তাই থাকবে। ট্রাম্প বলেছেন, ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অবস্থান বজায় রাখার শর্ত হিসেবে তাদের সদস্য দেশগুলোকে বিল মেটাতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কার্যকর থাকা এই সামরিক জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার হুমকিও দিয়েছেন একাধিকবার। ন্যাটোর মূল লক্ষ্য হল রাশিয়ার ক্রমবর্ধমান শক্তি মোকাবিলা করা।